মন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে প্রেম শিখাইছে। ও কি জাদু করিয়া বন্দে প্রেম শিখাইছে। রাস্তার পাশে কানে হেডফোন লাগিয়ে বাইকের উপর বসে চোখ বন্ধ করে গান গাইছে সাগর। এমন সময় কোথা থেকে যেন একটা মেয়ে সাগরের সামনে দিয়ে যাচ্ছিল। সাগরের মুখে এই গান শুনে মেয়েটা রেগে গিয়ে সাগরের গালে ঠাস ঠাস করে 3-4টা চর বসিয়ে দিল। চর খেয়ে সাগর ধরফড়িয়ে বাইকের উপর থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রাগে তার মুখ পুরো লাল হয়ে গেছে। মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার আপু, আপনি আমাকে শুধু শুধু চর মারলেন কেন? আমি আপনার কি করেছি? কি করেছিস মানে? অপরাধ করে আবার কথা বলতেছিস তুই? তোকে তো আজকে পুলিশে দেব আমি। যে আপনি আমাকে চর মেরেছেন? শালা খাইসা মারে। এই মাইয়া বলে কি আমাকে নাকি পুলিশে দিবে। আরে আপু, মুই কিটা করছি আপনার যে আপনি আমাকে পুলিশে দিবেন? কি করেছিস মানে? রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলে গান গাইতে ইচ্ছে করে, তাই না? দাঁড়া, তোর ব্যবস্থা করতেছি আমি। আরে আরে কি করতেছেন আপনি? আমি না তো কোনো অপরাধ করলাম, না কিছু করলাম। আপনি শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছেন কেন? সামান্য একটা গানের জন্য আপনি আমাকে পুলিশে দিবেন? দিব না তো কি করব? তোর মতো ছেলেদের ভালো করে চেনা আছে আমার। আমি এক্ষুনি পুলিশ ডাকতেছি আর বলবো যে তুই আমাকে ইফটিজিং করেছিস। এমনটা করবেন না আপু, প্লিজ। আমি এই বয়সে জেলে যেতে চাই না। এবারের মতো ক্ষমা করে দেন আমাকে। আমি আর কোনো দিন রাস্তাঘাটে গান গাইব না। ক্ষমা করতে পারি, একটা শর্ত আছে। যদি মানতে পারিস তাহলে ক্ষমা করব। কি শর্ত বলেন? আমি মানতে রাজি আছি। এখন আমাকে তোর বাইকে করে কলেজে দিয়ে আসবি, আর তোর পকেট থেকে কর করে 2000 টাকা আমাকে দিতে হবে। হ্যাঁ, আমি পারবো না এটা। সামান্য একটা গান গাওয়ার জন্য, সামান্য একটা গানের জন্য আমাকে ভয় দেখিয়ে 2000 টাকা নেওয়া হচ্ছে। আমি পারবো না দিতে। আপনি যা ইচ্ছা করে নেন। দিবি না তো? দাঁড়া, আমি এক্ষুনি চিৎকার করতেছি, কে কোথায় আছো আমাকে বাঁচাও, কে কোথায় আছো আমাকে বাঁচাও। ছি, ছেলেটা আমাকে কিডন্যাপ করতে এসেছে। আরে আরে আপু, কি করতেছেন? চুপ করেন, চুপ করেন। আমি নিয়ে যেতে রাজি আছি, তবে আমার কাছে 2000 টাকা নেই, 520 টাকা আছে। এটা নিতে পারেন। আমি বিশ্বাস করি না। তোর কাছে 520 টাকা আছে, এইদিকে আয়, আমি তোর পকেট চেক করব। যদি এর বেশি টাকা পাই তাহলে সব টাকাই আমি নিয়ে নিব। দেখেন দেখেন। মেয়েটা সাগরের সামনের পকেটে হাত দিতেই চমকে গেল। তাড়াতাড়ি করে হাতটা বের করে আবারও সাগরের গালে কষে 2টা চড় দিল। এই লুচ্চা ছেলে, এর জন্য আমাকে পকেটে হাত দিতে বলেছিস, তাই না? তো টুনটুনি, দাঁড়া, আমি এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করতেছি। আরে বইন, তুই সকাল সকাল আমার পিছনে পড়ে আছিস কেন? এমনিতেই শীতকাল, আবার টুনটুনি দাঁড়িয়ে থাকে। আর আমি কি ইচ্ছা করে বলেছি নাকি আমার পকেটে হাত দিতে? আপনি তো নিজেই হাত দিয়েছেন, এখন আবার আমাকেই আজে বাজে বকতেছেন। তোর বাইক দিয়ে যাবো না, টাকাও নিব না। আর শোন, কাল থেকে যদি দেখি তুই এই জায়গায় দাঁড়িয়ে আবার গান গাইতেছিস, তাহলে তোর খবর আছে বলে দিলাম। অ্যাটেম্প টু মার্ডার করে ফেলবো। হ্যাঁ, আইসা আমাকে মারতে। মাইয়ার কত বড় কলিজা, আমার কাছ থেকে টাকা নিবে। এখন টুনটুনি ধরেছিস, কেমন লাগে? হা হা হা। এইসব ভাবতেছে আর মিটমিট করে হাসতেছে। সাগরের এমন মিটমিট করে হাসতে দেখে মেয়েটা আবারও রেগে গেল। এবার সাগরের মাথার চুল মুঠি ধরে টানতে লাগলো আর বলতে লাগলো, কুত্তা, বিলাই, ছাগল, ভেড়া, দুম্বা, আজকে তোকে তো আমি খাইছি শালা। ও আম্মু গো, তোমার ছেলের মাথার চুল বুঝি ছিঁড়ে গেল গো? কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আজকে আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না কেউ। এই বলে সাগরের মাথায় 2 হাত দিয়ে ধরে চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে লাগলো খাদিজা। এদিকে সাগর তো না পারতেছে মেয়েটার হাত থেকে বাঁচতে, না পারতেছে চুলগুলো ছাড়াতে। বেশ কিছুক্ষণ পর খাদিজা সাগরের মাথা থেকে 100টার উপরে চুল ছিঁড়ে ফেলে। শান্ত হয়ে বলতে লাগলো, আজকের দিনের কথা যদি তোর মনে থাকে তাহলে আর কোনো দিন এমন কাজ তো দূরে থাক,
আমার আশেপাশেও তোকে পাবো না আশা করি। যা ভাগ শালা এখান থেকে, সকাল সকাল মন মেজাজটা দিলও খারাপ করে। আমার সাথে এমন করেছেন, আল্লাহর আপনার কপালে জামাই লিখবে না বলে দিলাম। এখন আবার যদি ধরি তোকে, তাহলে কিন্তু এবার গণধোলাই খাওয়াবো। তাড়াতাড়ি এখান থেকে যা বলতেছি, তা না হলে। সাগর তাড়াতাড়ি করে বাইকটা স্টার্ট দিয়ে চলে আসলো চায়ের দোকানে। বেঞ্চে বসে চা খাইতেছে আর কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতেছে। এমন সময় তার বন্ধু মিরাজ আসলো সাগরের পাশে। বসতে বসতে বলতে লাগলো, কিরে শালা, সকাল সকাল কি সিন দেখাইলি? পরানটা জুড়ায় গেল। তুই আবার কি সিন দেখেছিস বলতো? তোর পরাণ আবার জোড়াবে কিভাবে? মিরাজ তার পকেট থেকে ফোনটা বের করে সাগরের সামনে ধরতেই সাগর দেখতে পেল মেয়েটার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনার ভিডিও। সাগর ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মিরাজের দিকে। মিরাজ বলতে লাগলো, সবে সাগরকে নিয়ে হাসি তামাশা করতে লাগলো। এদিকে সাগর কিছু বলতেও পারছে না। কোথা থেকে যেন মিরাজ এসে ভিডিওটা করে ফেলেছে, আল্লাহ জানে। মামা, বেশ মজা পাইলাম ভিডিওটা দেখে। সত্যি বলতে অনেক মজা পাইছি। মেয়েটা সকাল সকাল যেভাবে তোকে আদর করেছে, মনে হয় না তোর 10 দিন ঘুম আসবে চোখে। শালার বলিস না, মাথার সব চুল চিরে ফেলেছে। মন চাইছিল মেয়েটাকে এমন কিছু করি, কিন্তু মন চাইলেই কি পারা যায়? কিছু বলার আগে মেয়েটা খপ করে এই করে ফেলে, সেই করে ফেলে, এই করবে সেই করবে। শালা, তুই তো ছেলে হয়ে কলঙ্কের দাগ লাগিয়ে দিলি সমাজে। তুই একটা মেয়ের সাথে পারলি না, এটা কোনো কথা হলো? ভবিষ্যতে বাসর করতে গেলে তো তুই না, তোর বউ তোকে ধর্ষণ করবে মনে হয়। আর শরম দিস না। আজকে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম আল্লাহ ভালো জানে। মনে হয় কাজের বেটি জরিনার মুখ দেখে উঠছিলাম, তাই এমন হয়েছে। সকাল সকাল এমন একটা কাহিনী হয়ে গেছে। মারুফ সবুজ তারা যদি দেখতো তাহলে তো আমাকে পচিয়ে রাখতো না। দেখতো না, অলরেডি দেখে ফেলেছে। এবং তোর পেছনে দাঁড়িয়ে আছে। মাম্মা, কি খবর? সকাল সকাল আদরকে ফেললাম, আমাদের জানানোর প্রয়োজন মনে করলো না? ভাই প্লিজ, তোরা অন্তত আমাকে শরম দিস না। মান ইজ্জতের ভয়ে মেয়েটার মায়ের খাইছি, তা না হলে মেয়েটাকে কি যে করতাম আল্লাহ ভালো জানে। হয়েছে হয়েছে, পুঁটি মাছের কলিজা নিয়ে আর মেয়ে মানুষকে মারতে হবে না। যেই ছেলে একটা মশা মারতে গিয়ে হাঁপিয়ে যায়, সেই ছেলে নাকি আবার মেয়ে মানুষকে মারবে। এসব ভাবতে ভাবতে সাগর বাইকে উঠে বসে পড়ল আর তাদের উদ্দেশ্য করে বলতে লাগলো, আজকে যাই রে, পুঁটি মাছের কলিজাটা একটু বাড়িতে গিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করি। জং ধরে আছে, তাই তো কিছু করতে পারলাম না। যতই তুমি কালি পরিষ্কার করো না কেন, যেই জায়গায় একবার কালি লেগেছে ওই কালি আর উঠবে না চান্দু। যাও যাও, গিয়ে পরিষ্কার করো। আজকে আর কলেজে যাব না কেউ, আমিও বাসায় যাই। সবে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসায়। এদিকে সাগরের গাল ফুলে বালিশে হয়ে আছে, সোফায় বসে বসে টিভি দেখতেছে। এমন সময় সাগরের ছোট বোন শাম্মী এসে সাগরকে বলতে লাগলো, ভাইয়া ভাইয়া, তোমাকে কি কেউ কিস করেছে সকাল সকাল? আমাকে আবার কে কিস করবে? তোর কাছে শুধু আজাইরা কথা ছাড়া অন্য কোনো কথা পাওয়া যায় না। আজেরা কথা বলছি না তো, তোমার গাল দুটো টমেটোর মতো লাল হয়ে আছে, তাই তো বললাম। এটা শুনে সাগর তাড়াতাড়ি করে তার দুহাত দু গালে রেখে বলতে লাগলো, সর সর, সামনে থেকে সর, আমি রুমে যাব, এখানে ভালো লাগতেছে না। আম্মু, ভাইয়ারকে না সকাল সকাল কে যেন চুমু দিয়েছে। ভাইয়ার গাল দুটো লাল টমেটোর মতো ফুলে আছে, দেখে যাও দেখে যাও। সাগর আর এক মুহূর্ত নিচে না থেকে দৌড়ে চলে গেল তার ঘরে। দরজাটা লাগিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড়াতেই সাগর দেখতে পেল সত্যি তার গাল দুইটা লাল টমেটোর মতো হয়ে আছে।
এটা দেখে সাগর মেয়েটাকে মনে মনে গালি দিতে লাগলো। আল্লাহ গো, এই দজ্জাল মায়ের কপালে যাতে কোনোদিন জামাই না লেখা থাকে। এই মায়াকে যেই বিয়ে করবে তার জীবন তেনা 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 করে ছাড়বে এই মেয়ে। ভুলেও আর কখনো এই মেয়েকে আমার সামনে ফালাইও না। আবার যদি আমাকে দেখতে পায় তাহলে কি যে করবে আল্লাহ ভালো জানে। সাগর এইসব ভাবতেছে, এইদিকে খাদিজা তার বান্ধবীদের সাথে বসে আড্ডা দিতেছে। এমন সময় খাদিজার এক বান্ধবী বলতে লাগলো, কি রে খাদিজা, তোকে দেখে আজকে এত রাগান্বিত আবার খুশি খুশি লাগতেছে কেন? আর বলিস না, সকালবেলা আম্মুর বকা খেয়ে বাসা থেকে বের হয়েছি। কলেজে আসার সময় একটা ছেলে বাইকের উপরে শুয়ে শুয়ে গান গাইতেছিল। ওই গান শুনে আমার উঠে গেছে আরো রাগ। পরে ইচ্ছা মতো ছেলেটাকে ঝাড়লাম। বাহ বাহ, সকাল সকাল কোনো এক মক্কেলকে দিলি আদর। তোর আদর যে খাইছে একবার আর কোনো দিন সামনে আসে নাই, তবে তোর মুখে হাসি কেন? আর বলিস না, রাগের বশে তার কাছে 2000 টাকা চাইছিলাম। সে বলেছে তার কাছে 520 টাকা আছে। আমি তখন তাকে বললাম আমি যদি চেক করে এর বেশি টাকা পাই সব নিয়ে যাব। পরে ছেলেটা রাজি হলে ওর পকেটে হাত দিতেই টুনটুনিতে হাত লেগে যায়। বাকিটা ইতিহাস। ছেলেটার জীবন টানা টানা করে দিয়েছিস তুই কয়েক মিনিটের মধ্যেই। তবে কথাটা শুনে ভালোই লাগলো। পকেটে হাত দিয়েছিস, হাত চলে গেছে টুনটুনিতে। আর একবার যদি পাইতাম তাকে আচ্ছা করে ঝেড়ে দিতাম। আবার এই দেখ, ছেলেটার সব চুল আমার হাতে। বাহ, ভালো কাজ করেছিস। এখন চল ক্লাসে যাই। খাদিজা তার বান্ধবীদের নিয়ে চলে গেল ক্লাসে। এইদিকে সাগর তার রুমে দরজা লাগিয়ে বসে আছে। এমন সময় তার ছোট বোন এবং মা এসে বলতে লাগলো, ভাইয়া, আম্মু এসেছে, দরজাটা খোলো। আরে যা তো, এখান থেকে আমার কিছুই হয় নাই। সাগর বাবা, দরজাটা খোল দেখি, কি হয়েছে? দরজাটা খোল। আরে আম্মু, আমার কিছুই হয় নাই। তুমি অযথা চিন্তা করতেছো, যাও তো তোমরা। সাগরের মা এবং বোন আর কিছু না বলে চলে গেল নিচে। এদিকে সাগর তার ফোনটা পকেট থেকে বের করতেই দেখতে পেল তার বন্ধু মিরাজ ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মিরাজ বলতে লাগলো, কিরে শালা, কোথায় তুই? একটু 3 রাস্তার মোড়ে আয় তো, কথা আছে তোর সাথে। যা বলার ফোনেই বলো, বাইরে যাইতে পারবো না আমি এখন। আরে শালা, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাব। যদি তুই আসতি তাহলে ভালো হতো। জানি তো আমার গার্লফ্রেন্ড তোর বান্ধবী হয়, যখন খুশি তখন নিয়ে আসতে পারবি তাকে। এইভাবে বললে তো আমি যাব না। আমাকে টাকা দিতে হবে 2000, তাহলে আমি যাব। আর গেলেও 500 টাকার মতো কিছু খাওয়াইতেই হবে। শালা, বন্ধু হয়ে বন্ধুর সাথে এমন করিস? ঠিক আছে তুই আয়, টাকা দিব নে। সাগর ফোনটা কেটে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। শাম্মীকে বলে চলে আসলো 3 রাস্তার মোড়ে। এসে দেখে মিরাজ দাঁড়িয়ে আছে। সাগর, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু তার বাসা থেকে। আগে পকেট গরম করো আমার, এরপর আনতে যাইতেছি। শালা, এই নে তোর 2000 টাকা, পকেট গরম করে দিলাম। আজকে সারা দিন আমাদের সাথে থাকতে হবে তোর, আমাদেরকে পাহারা দিতে হবে। ওইটা পরে দেখা যাবে, পাহারা দিব নাকি দিব না। এখন যা, নিয়ে আয় তোকে। সাগর চলে আসলো সামিয়াদের বাসায়। কলিং বেল দিতেই সামিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে সামিয়ার আম্মু বলতে লাগলো, আরে সাগর, হঠাৎ এই সময় তুমি আমাদের বাসায়? জি আন্টি, সামিয়াকে নিয়ে যেতে এসেছি। আম্মু বলেছে সামিয়াকে একটু আমাদের বাসায় নিয়ে যাইতে, আর এমনিতেও ক্লাসের কিছু নোট নিয়ে কথা আছে। সামিয়া তার রুমেই আছে, গিয়ে দেখো। ধন্যবাদ আন্টি। সাগর চলে গেল সামিয়ার রুমে। রুমে গিয়ে দেখে সামিয়া বসে আছে। সাগরকে দেখে সামিয়া মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, বাহ, আজকে তো তোকে নায়ক নায়ক লাগতেছে সাগর। যে তোকে দেখবে সেই ক্রাশ খাবে। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। আমি জানি কেন এত পাম দিতেছিস। চল তাড়াতাড়ি, 3 রাস্তার মোড়ে মোড়ে মিরাজ অপেক্ষা করতেছে তোর জন্য। চল যাই তাহলে।
সাগর সামিয়াকে নিয়ে চলে আসলো 3 রাস্তার মোড়ে। এসে দেখে মিরাজ দাঁড়িয়ে আছে। 3 জন মিলে একটা রিক্সা নিয়ে চলে গেল নদীর পাড়ে। মিরাজ তোরা থাক, এই পাশে আমি ওই দিক থেকে ঘুরে আসি। একা একা ভালো লাগে না। যা তাহলে। সাগর চলে গেল ওইখান থেকে। অন্য পাশ ঘোরাঘুরি করতেছে এমন সময় একটা গাছের নিচে খালি বেঞ্চ পেয়ে বসে পড়ল সাগর। মনে করতে লাগলো, বাহ, গাছের নিচে অন্যরকম একটা জন্ম নেই। বেশ ভালোই লাগতেছে এই গাছের নিচে। সাগর তার ফোনটা বের করে টিপতে লাগলো। এইদিকে খাদিজা ক্লাসে বসে আছে। এমন সময় মিম এসে বলতে লাগলো, খাদিজা, আর ক্লাস করতে ভালো লাগতেছে না, চল না কোথাও থেকে ঘুরে আসি। এই সময় কোথা থেকে ঘুরে আসবো বল? ভর দুপুরবেলা এখন, আর তেমন পরিচিত কোনো জায়গাও নেই যে ঘুরতে যাব। চল আমার সাথে, আমার পরিচিত একটা জায়গা আছে, বেশ সুন্দর জায়গা, নদীর পাড়ে সেটা। এইখান থেকে 50 টাকা লাগে। তাহলে চল ঘুরে আসি ওইখান থেকে, আমারও ভালো লাগতেছে না। খাদিজা তার সকল বান্ধবীদের নিয়ে চলে আসলো কলেজের বাইরে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা আসলো। সবাই উঠে চলে গেল সেই জায়গায়। এইদিকে সাগর মাথা নিচু করে বসে বসে ফোন টিপতেছে আর গুনগুন করে গান গাইতেছে। এমন সময় খাদিজা বলতে লাগলো, এই যে ভাইয়া, আপনি যদি এখান থেকে উঠে অন্য জায়গায় চলে যেতেন তাহলে আমার এখানে বসতে পারতাম। খাদিজার এমন কথায় সাগর সামনে তাকাতেই দেখতে পেল খাদিজাকে। এদিকে খাদিজাকে সাগর দেখে কি বলবে বুঝতে পারছে না। কিরে তুই এখানে? আমারও সেম প্রশ্ন, আপনি কেন এখানে? সকালে এত মারার পরও স্বাদ মিটে নাই নাকি? আরো মারার জন্য এসেছেন? তোকে এখন যে কি করব বুঝতেছি না। তোকে দেখলে আমার পুরো শরীর আগুনে পুড়তেছে। এখন যদি এখান থেকে উঠে না যাস তাহলে তোর একদিন কি আমার একদিন। সাগর বেশ ভালোই বুঝতে পারতেছে এইখানে যদি এখন থাকে তাহলে 1 জন না 2 জন না 4 জনের মাইর খাইতে হবে। তাই সাগর বেঞ্চ থেকে উঠে চলে যেতে যাবে। এমন সময় পিছন থেকে খাদিজা বলতে লাগলো, এই আমাদের সবার জন্য দোকান থেকে আইসক্রিম নিয়ে আয়। আমি কেন নিয়ে আসবো? আপনারা আইসক্রিম খাবেন, আপনারা নিয়ে আইসে খান। যত সব পাগল ছাগলের দল। কি বললি তুই কুত্তা? আমরা সব পাগল ছাগলের দল তাই না? দাঁড়া তুই এইখানে। খাদিজার মুখে এটা শুনতেই দিল সাগর এক দৌড়। তাকে আর খুঁজে পাইকে নদীর এই পাশ থেকে অন্য পাশে চলে গেল। এদিকে খাদিজা সাগরের পিছনে না দৌড়ে বসে রইল বেঞ্চে। কি রে খাদিজা, এটাই কি সেই ছেলে নাকি? এটাই সেই ছেলে। যদি এখন পাইতাম তার হাড্ডি গুড্ডি এক করে ফেলতাম। থাক বাদ দে, ছেলেটা এমনিতেই তোকে ভয় পাইছে। ভয় না পাইলে এমনভাবে দৌড় দিত না। চল কিছু খাইয়ে আসি ওই রেস্টুরেন্ট থেকে। চল খাইয়ে আসি। খাদিজা তার বান্ধবীদের নিয়ে চলে গেল ওইখান থেকে। এইদিকে সাগর দৌড়াতে দৌড়াতে চলে গেল সামিয়াও মিরাজের কাছে। সাগরকে এইভাবে দৌড়াতে দৌড়াতে আসতে দেখে মিরাজ বলতে লাগলো, কিরে সাগর, এভাবে দৌড়াতে দৌড়াতে আসলি কেন? আর বলিস না, সকালের ওই মেয়েটা আবার দিয়েছে দৌড়ানি আমাকে। কোনো রকম জীবনটা হাতে নিয়ে এসেছি আমি। ভালো করেছিস চলে এসেছিস। এখন চল যে আমরা বাসায়। অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম। সামিয়া, তুমি কিছু খাবে নাকি? আমি আর কিছু খাবো না, এখন চলো বাসায় চলে যাই। সাগর সবাইকে নিয়ে চলে আসলো সামিয়াদের বাসায়। সামিয়াকে নামিয়ে দিল তারা দুজন। চলে গেল তাদের বাড়িতে। কলিং বেল দিতেই স্বামী এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, ভাইয়া তুমি সারাদিন কোথায় ছিলে? এই দিকে তো বড় একটা অঘটন ঘটেছে। তুমি যদি এখন মেন দরজা দিয়ে ভেতরে যাও তাহলে আব্বু তোমার শরীরের এক একটা হাড্ডি গুড্ডি আস্ত রাখবে না। আবার কি হয়েছে? আমি আবার কি করলাম? কিছুই তো বুঝতেছি না। বাইরে গেলে দৌড়ানি, বাড়িতে আসলো দৌড়ানি। আমি কোথায় যাব এখন তাহলে? আমি জানি না তুমি কোথায় যাবে। এখন যদি তুমি মার খেতে না চাও তাহলে পিছনের দরজা দিয়ে ঘরে ঢোকো, আর যদি মার খেতে চাও তাহলে মেন গেট দিয়ে ঢুকতে পারো। আমি মেইন গেট দিয়ে ঢুকবো, দেখি কে কি বলে আমাকে।
সাগর আল্লাহর নাম নিয়ে মেন গেট দিয়ে ঘরের ভিতর প্রবেশ করতেই রফিক চৌধুরী বলতে লাগলো, সাগর এইদিকে আয়। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আজকে আমার কপালে কি লিখা আছে আল্লাহ ভালো জানে। হে আল্লাহ, আব্বু যাতে আমাকে কিছু না বলে। সাগর তার আব্বুর সামনে দাঁড়াতেই রফিক চৌধুরী বলতে লাগলো, সারাদিন কোথায় ছিলি তুই? তোকে কতগুলো ফোন দিলাম, একবারও রিসিভ করিস নাই কেন? সাগর তার পকেটে হাত দিতেই দেখতে পেল তার ফোন নেই পকেটে। রফিক চৌধুরীকে বলতে লাগলো, আব্বু, আমার ফোনটা চুরি হয়ে গেছে। তোর ফোন চুরি হয়ে গেছে তাই না? পার্কে গিয়েছিলি কোন মেয়ের সাথে সেটা বল আমাকে। আমি আবার কখন পার্কে গেছি আব্বু? তোমাকে কে বলেছে আমি পার্কে গেছি? আমার সাথে মিথ্যা বলবি না, সত্যি কথা বল, ছেড়ে দিব। মিথ্যা বললে তুই তোর কথার মধ্যেই পাঁচ খাবি। ওরে সত্যিটা বলবি। আসলে আব্বু আমি তো যাই নাই, মিরাজ আর সামিয়া গেছে, আমিও গেছিলাম। ও আচ্ছা, কয়েকদিন ধরে বেশ উড়াউড়ি করতেছিস। তুই তোর উড়াউড়ি বন্ধ করার ব্যবস্থা করতেছি। যা রুমে যা এখন। সাগর মাথা নিচু করে চলে গেল রুমে। এদিকে খাদিজা যে বেঞ্চ থেকে উঠতে যাবে এমন সময় দেখতে পেল বেঞ্চের উপরে কার রাখা ফোন আছে। খাদিজা ফোনটা হাতে নিয়ে চালু করতে দেখতে পেল সাগরের ফোন। এই মিম, এটা দেখ, এটা কার ফোন পেয়েছি আমি? এই বিচ্ছু ছেলের ফোন পেয়েছি। এখন কি করবো আমরা এই ফোনটা দিয়ে? ওই বিচ্ছু ছেলের ফোন পেয়েছি, কি করব? বাসায় নিয়ে যাব। যদি ফোনটা নেওয়ার জন্য ফোন দেয় তাহলে টাকা চাইবো, আর ফোনের লক তো দেখি খোলাই আছে। বাসায় গিয়ে দেখবো কি কি করে সে। এটা অন্যায় খাদিজা, আমরা অন্যজনের ফোন তার অনুমতি ছাড়া চেক করতে পারবো না। কোনো অন্যায় না, চল এখন বাসায় যাই। খাদিজা এবং তার বান্ধবীরা সবাই চলে গেল বাসায়। কলিং বেল দিতেই খাদিজার আম্মু এসে দরজা খুলে দিল। খাদিজাকে দেখে বলতে লাগলো, কি রে খাদিজা, আজকে এত দেরি হয়েছে কেন? তুই না বলেছিলি আজকে তাড়াতাড়ি চলে আসবি? আম্মু বলেছিলাম তো, কিন্তু আজকে বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছিলাম তাই দেরি হয়ে গেছে। আব্বু আসে নাই? না, তোর আব্বু আসে নাই এখনো, রাতে আসবে বলেছে। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি টেবিলে। আমি এখন খাবো না, বাহির থেকে খেয়ে এসেছি, ক্ষুধা নেই আমার। আচ্ছা তাহলে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট কর। খাদিজা চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে দরজা লাগিয়ে সাগরের ফোনটা বের করে সবার প্রথমে ফেসবুকে ঢুকলো। ফেসবুকে ঢুকেই তো অবাক, কারণ আইডিতে একটা দুইটা মেয়ে না, মনে হয় মেয়ের মেলা নিয়ে বসেছে সে। 4,720 জন ফ্রেন্ডের মধ্যে মাত্র 45 জন ছেলে আর বাকি সব মেয়ে। মেসেঞ্জারে ঢুকতেই তো খাদিজা অবাক, কারণ মেসেঞ্জারে প্রত্যেকটা মেয়ের সাথে প্রেম করে। নিকনেম দিয়ে রেখেছে বাবু, সোনা, কলিজা, এসব দেখতেছে। এমন সময় সাগরের ফোনটা ভেজে উঠল। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলল, আসসালামু আলাইকুম। আপনি যেই হন না কেন আমার ফোনটা দিয়ে দেন। আমার ফোনটা অনেক জরুরি, প্লিজ আমার ফোনটা দিয়ে দেন। বাবু, সোনা, কলিজা, ময়না পাখি, তোমার ফোন যেহেতু আমার হাতে চলে এসেছে, সেহেতু তোমার রিলেশন কিভাবে ভাঙতে হয় সবার সাথে আমি সেই ব্যবস্থা করতেছি। আপু প্লিজ এমনটা করবেন না। আমার অনেক দিনের সাধনা, আমি 309 জন মেয়ের সাথে প্রেম করতেছি, সামনে আরও করব। প্লিজ এমনটা করবেন না। ঠিক আছে, করব না। এখন আমাকে কি দিবি তুই? আমি আপনাকে কেন দিব? আমি কালকে মসজিদে 5 টাকা দান করে দিয়ে আপনার জন্য দোয়া করব। কি দোয়া করবি শুনি? দোয়া করব যে আমার ফোনটা আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছে, তাকে আল্লাহর দীর্ঘদিন বেঁচে থাকার তৌফিক দান করুক, সাথে আরও যাতে অন্য মানুষের মোবাইল চুরি করে নিয়ে যেতে পারে এবং ফিরিয়ে দিতে পারে সেই তৌফিক দান করুক, আমিন। বেশ পাকাপোক্ত ছেলে তো তুই, তোকে দিয়ে আমার কাজ হবে। তোর ফোন বাসায় পৌঁছে যাবে, নাম ঠিকানা বল তোর। আর শোন, কাল বলেন থেকে আমার সাথে প্রেম করবি তুই। আমার সাথে প্রেম না করলে তোর এমন হাল করব, কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবি না। আগে আমার ফোনটা পাই, তুই কোন ক্ষেতের মূলা আমি সেটা দেখবো না। তোর সাথে তো প্রেম দূরে থাক, কোনোদিন কথাই বলবো না। কিরে চুপ করে আছিস কেন? আমার সাথে প্রেম করবি কি করবি না সেটা বল। করব 100 বার করব। এখন আমি ঠিকানা পাঠিয়ে দিতেছি, আমার ফোনটা পাঠিয়ে দেন। ঠিক আছে, ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দে।
তোর ফোন রাত 9টার মধ্যে চলে যাবে। সাগর ফোনটা কেটে দিয়ে মেসেজ করে বলে দিল কোথায় তার বাসা। সাগর বেশি কিছু চিন্তা না করে চলে আসলো নিচে, এসে দেখে তার মা বসে আছে। আম্মু, তোমাকে একটা কথা বলতে চাইছিলাম, যদি অনুমতি দাও তাহলে বলবো। কি কথা বলবি? বলে ফেল তাড়াতাড়ি, তোর আজাইরা কথা শোনার টাইম নেই আমার। তাহলে থাক, বলবো না। স্বামী আমাকে কিছু খাবার দিয়ে তো খুব ক্ষুধা লাগছে, খাবার খাবো। ঠিক নিজেরটা নিজে নিয়ে খাও, আমি দিতে পারবো না। পারলে একটা বিয়ে করে আইনা তোমার বউকে হুকুম করো, তাহলে আরো বেশি হবে। বলেছিস, দেখি যদি পারি তাহলে খুব শীঘ্রই বিয়ে করব। তোদের জানাবো না? দেখা যাবে, জানাবে নাকি জানাবে না। সাগর চলে আসলো খাবার টেবিলে, খাবার খেয়ে বসে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। স্বামী গিয়ে দরজাটা খুলতেই দেখতে পেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে স্বামী বলতে লাগলো, কে আপনি, আর এইখানে কি করেন? আমি তোমার ভাইয়ার গার্লফ্রেন্ড। এই না তোমার ভাইয়ার ফোন, আমার সাথে দেখা করতে গিয়েছিল, ওইখানেই রেখে চলে এসেছে, তাই আমি এখন দিয়ে গেলাম। সত্যি আপনি ভাইয়ার গার্লফ্রেন্ড তো? সত্যি আমি তোমার ভাইয়ার গার্লফ্রেন্ড। কেন, আমাকে ভাবি ডাকতে পারবে না? অবশ্যই, আজ থেকে ভাবি বলে ডাকবো। ইয়াহু, আমারও ভাবি আছে। এখন থেকে দুইজন মিলে ভাইয়াকে জ্বালাবো। ঠিক আছে, এখন তাহলে আমি যাই, আবার আসবো না কালকে। ঠিক আছে ভাবি, যাও তাহলে। খাদিজা চলে গেল। এদিকে স্বামী তার ভাইকে ফোনটা দিতে দিতে বলতে লাগলো, ভাইয়া, ভাবি কিন্তু বেশ সুন্দরী, আমার খুব পছন্দ হয়েছে। তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে আসো। প্রেম করলাম কই আমি, আর তুই কাকে ভাবি ডাকতেছিস? যে ফোন দিয়ে গেছে তোমার, সেই তো আমার ভাবি। ও আচ্ছা, ভালো করে ডাকবি তাকে ভাবি। তাহলে তোকে প্রতিদিন চকলেট আইনা দিবে, ফাঁক থেকে আমার টাকাগুলো বেঁচে যাবে। দেখা যায় কারো টাকাই বাঁচবে না, আমি তোমার একমাত্র বোন। দেখবে আমাকে বেশি আদর করবে ভাবি। প্রতিদিন আমার জন্য চকলেটও নিয়ে আসবে। যাবে, একদিন আনলে পরের দিন আর আনবে না। এখন শর্ত, সামনে থেকে ঘরে যাই। আমি তোর সাথে কথা বলতে ভালো লাগতেছে না। যাও যাও, ভাবির সাথে গিয়ে কথা বলো। মানা করছে কে? সাগর উঠে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই সাথে সাথে তার ফোনটা বেজে উঠল। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে খাদিজা বলতে লাগলো, হ্যালো জানু, কোথায় তুমি? আরে বোন, আপনি কাকে জানু বলে ডাকতেছেন? আমি তো আপনার জানু না, আমি তো আপনার মনু। তাই নাকি? আমার জানু, তা কি করো এখন? এই তো শুয়ে আছি, আর কি করব? তুমি কি করো? আমিও শুয়ে আছি। দুজন কথা বলতে লাগলো। সাগর খাদিজাকে এখনো চিনতে পারে নাই। অডিও কলের জন্য সন্ধ্যা 7টা পর্যন্ত কথা বলে সাগর ফোনটা কেটে দিয়ে চলে গেল বাহিরে। সজীবের দোকানে বসে আছে সাগর। এমন সময় তার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখে সেই নাম্বার থেকে ফোন এসেছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, হ্যালো জান, আমার জন্য কোন আইসক্রিম দিয়ে যেতে পারবা? আমার কাছে তো টাকা নেই জান, তোমাকে আইসক্রিম খাওয়াবো কিভাবে? থাক, তোমাকে খাওয়াতে হবে না, রাখলাম এখন। খাদিজা ফোন কেটে দিল। এইদিকে সাগরও আর ফোন দিল না। তার মতো সে বসে বসে চা খাচ্ছে। চা খাওয়া শেষ করে বসে আছে, এমন সময় মিরাজ আর সিয়াম আসলো। শালা, একা একা বসে বসে চা খাওয়া হচ্ছে তাই না? আমাদেরকে একটা ফোন দিলে কি হতো? তুই তো আছিস তোর সামিয়াকে নিয়ে, ফোন দিলে সব সময় বিজি বলে, তাই আর ফোন দেই নাই তোকে। এখন যেহেতু চলে এসেছিস, সজীব চা দে। বসো সবাই, আমি চা দিতাছি। তুই না বলেছিলি তোর ফোন হারিয়ে গেছে? এখন তো দেখি তোর ফোন তোর কাছেই আছে। তাদের আর বলিস না, চিনি না জানি না একটা মেয়ে বলতেছে আমার সাথে রিলেশন করবে, আবার সেই মেয়েটাই আমাকে ফোনটা দিয়ে গেছে। তো রিলেশন করতে থাক, তুই তো সারাদিন বাসায় থাকিস, কলেজে তো বেশি যাস না। বাসায় বসে সারাদিন বাসায় বসে ফ্ল্যাট করবি, তাহলেই হবে। আমিও এটাই ভাবছিলাম, সারাদিন বাসায় বসে ফ্ল্যাট করব, তার সাথে পরে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে ফেলবো। দেখ,
সাগর যাই করিস না কেন সাবধানে করবি। মেয়ে যদি আবার তোর বাসায় চলে আসে তাহলে তোর কি অবস্থা করবে আঙ্কেল, বুঝতে পারছিস? কোনো কিছুই হবে না। আমি যাদের সাথে রিলেশন করি একটাকেও আমার রিয়েল বাসার ঠিকানা দেই নাই। এখন তো সুযোগ টাইম পাসই করবো। হা হা হা। সবাই বসে কথা বলতেছে আর চা খাচ্ছে। এমন সময় সাগরের ফোনটা আবারও বেজে উঠল। তাকিয়ে দেখে খাদিজা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, তুই এখন কোথায় আছিস সেটা বল আমাকে। আমি এখন সজীবের চায়ের দোকানে বসে চা খাচ্ছি। কেন, আসবে নাকি এখন? আসতেও পারি, একটু বস তুই, তোর কি অবস্থা করব খালি দেখবি। এই বলে খাদিজা ফোনটা কেটে দিয়ে চলে আসলো সজীবের চায়ের দোকানে। বেশি মানুষ নেই, সাগর, মিরাজ এবং আরও কয়েকজন বন্ধু বসে আছে সাগরের। এদিকে খাদিজা সাগরের পিছনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই চল আমার সাথে। আমি আবার কোথায় যাব এই সময়? আর আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমার কণ্ঠ শুনে চিনতে পারছিস না আমি কে? আমি তোর জম। এখন যদি আমার সাথে না যাস তাহলে তোর কি অবস্থা করব বুঝতে পারবি না। সাগর চলে যা, না হয় তোর কপালে শনি মঙ্গল বৃহস্পতি সব লেখা আছে। সাগর চা খেয়ে চলে গেল খাদিজার সাথে। এদিকে খাদিজা সাগরের হাত ধরতে যাবে, এমন সময় সাগর তার হাত সরিয়ে নিতেই খাদিজা দিল সাগরের গালে ঠাস ঠাস করে চর বসিয়ে। কিরে, আমাকে অন্য সব মেয়ের মতো পাইছিস নাকি? বেশি কথা বলবি ধরবো আর কাটা মুরগির মতো ছলবো তোকে। সাগর কি বলবে বুঝতে পারতেছে না। দুগালে দু হাত দিয়ে মনে মনে সাগর ভাবতে লাগলো, আয় আল্লাহ, আমার কপালে এটা কি দিলা? অবশেষে কিনা আমি এমন একটা মাইয়া পাইলাম আমার কপালে, যে কিনা কথায় কথায় আমার গালে চর মারে, আবার কাটা মুরগির মতো ছুলাবে বলল। কিরে, আবার কয়েকটা লাগিয়ে দিব নাকি গালে? এখানে দাঁড়িয়ে আছিস কেন? আশেপাশের মানুষ দেখতেছে, চল তাড়াতাড়ি। খাদিজা সাগরের হাত ধরে টানতে টানতে সাগরকে একটা রিকশায় উঠিয়ে নিয়ে চলে আসলো একটা রেস্টুরেন্টে। দুজন বসে আছে, এমন সময় খাদিজা বলতে লাগলো, কি খাবি বল। আমি কিছুই খাবো না, আমার ক্ষুধা নেই। খাবি নাকি খাবি না সেটা বল তাড়াতাড়ি, না হইলে অন্য ব্যবস্থা আছে। খাবো তো এমন করেন কেন? দুজন খাবার খেয়ে চলে গেল বাহিরে। একটা রিকশা ডেকে উঠে পড়ল দুজন। এমন সময় খাদিজা তার মুখ থেকে মাস্কটা খুলে সাগরের ঠোঁটের সাথে তার ঠোঁট ডুবিয়ে দিয়ে কিস করতে লাগলো। কয়েক মিনিট চারপাশ নীরবতা বিরাজ করছে। বেশ কিছুক্ষণ পর খাদিজা সাগরকে ছেড়ে দিয়ে মুখটা আবারও মাস্কে ঢেকে নিল। এটা কি করলেন আপনি? এমনটা না করলেও পারতেন। এমনটা করার জরুরি ছিল তুই যাতে অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত না হতে পারিস, এটার জন্য আমি এমন করেছি তোর সাথে। তাই বলে রিকশার মধ্যে? রাস্তার আশেপাশের মানুষ কি মনে করেছে বলেন তো? কি মনে করবে সেটা তাদের বিষয়। একটা কথা বলে রাখি, কালকের ভেতরে তোর ফেসবুকের সকল মেয়ের আইডি যাতে ব্লক লিস্টে পাই, মনে রাখিস। মনে আছে আমার, তবে আমি এটা কখনোই করব না। আমি তাদের সাথে কথা বলবো মানে কথা বলবো। সাগরের মুখে এমন কথা শুনে খাদিজা ধাক্কা দিয়ে সাগরকে ফেলে দিল রাস্তায়। রিকশা থেকে রাস্তায় পড়ার কারণে সাগরের হাত চুলে গেছে, কয়েক জায়গায় থেকে রক্ত বের হচ্ছে। খাদিজা রিকশা থেকে নেমে সাগরকে উঠিয়ে আবার রিকশায় উঠে পড়ল। মামা একটা ফার্মেসিতে জানতো, ওর হাত কেটে গেছে। ঠিক আছে মামুনি, আমি যাইতেছি এখনই। রিকশাওয়ালা মামা সাগর আর খাদিজাকে নিয়ে চলে গেল একটা ফার্মেসিতে। সাগরের হাতে ব্যান্ডেজ করিয়ে দিয়ে চলে আসলো বাসায়। রিকশা থেকে নেমে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বেশি তেরিং বেরিং করবি আমার সাথে, দেখলি তো কি হাল করেছি তোর। পরের বার রিকশা থেকে না, ছাদ থেকে ফেলে দেবো, মনে রাখিস। বাসায় যা, যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমার কথা বলবি। ঠিক আছে। সাগর চলে গেল বাড়ির ভিতরে। এদিকে খাদিজা চলে আসলো তার বাসায়। সাগর বাড়ির ভিতরে প্রবেশ করতে তার আম্মু বলতে লাগলো, কি রে সাগর, তোর হাতে ব্যান্ডেজ করা কেন? কি হয়েছে তোর হাতে? তেমন কিছু হয় নাই আম্মু, রিকশা থেকে পড়ে গেছিলাম তাই হাতে একটু চুলে গেছে। পড়ে গেছো নাকি ভাবি ফেলে দিয়েছে? কোনটা? স্বামী, এখন কি মায়ের খাবি তুই? এমনিতেই আমার মাথা আগুন হয়ে, আগে মায়ের খেতে চাস নাকি? কি
স্বামী কি শুরু করলি দুজন? যা রুমে যা। সাগর চলে গেল রুমে। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আছি, এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে খাদিজা ফোন দিয়েছে। সাগর ফোন রিসিভ করলো না। বেশ কয়েকবার বেজে কেটে গেল ফোনটা। এই ফেসবুকে অ্যাক্টিভ আছে আর আমার ফোন রিসিভ করছে না। সকালে রেডি থাকিস সাগর, তোর হাল বেহাল করে ছাড়বো আমি, বলে খাদিজা ঘুমিয়ে গেল। পরদিন সকালে খাদিজা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের মা এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কে তুমি মা? এত সকালে আমাদের বাসায় কি করো? আন্টি, আমি আপনার ছেলের গার্লফ্রেন্ড। সাগরকে কালকে আমি রিক্সা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছি। আপনার ছেলে আমার কথাও শোনে না, আমাকে রেখে অন্য মেয়েদের সাথে কথা বলে। আপনি বলেন, এটা মেনে নেওয়া যায় নাকি? ভালো করেছো, সাগরের শিক্ষা হয়েছে। সে আর কখনোই এমন করবে না আশা করি। যাও, সাগর ঘরে ঘুমাচ্ছে। খাদিজা চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সাগর ঘুমাচ্ছে। দরজাটা লাগিয়ে দিয়ে এসে সাগরের পাশে বসে সাগরকে ভালোভাবে দেখতে লাগলো। দেখতে শুনতে তো মাশাল্লাহ, চরিত্র এত খারাপ কেন কুত্তা তোর? একটা থাকতে 10টা লাগবে কেন? একটা দিয়ে হয় না নাকি তোর? এখন থেকে আমার অত্যাচার সহ্য করতে হবে তোর। এই বলে খাদিজা তার ঠোঁট জোড়া সাগরের ঠোঁটের সাথে চেপে ধরে লিপকিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ একা করার পর সাগরও রেসপন্স করতেছে দেখে সাগরের ঠোঁটে কামড় বসিয়ে দিল খাদিজা। সাগর ব্যথায় উফ করে উঠল। চোখ খুলতেই দেখতে পেল খাদিজা বসে আছে। তাকে দেখে বলতে লাগলো, ব্যাপার, আপনি এই বাসায় আসলেন কিভাবে আর বাসায় বা চিনলেন কিভাবে? আমার শ্বশুর বাড়ি এটা, আর আমি চিনবো না এটা কোনো কথা হলো? কিস করার সময় রেসপন্স করছিলি না কেন সেটা আগে বল। আমি ঘুমিয়েছিলাম তো রেসপন্স করব কিভাবে? তোর ঘুমের মায়েরে বাপ। তার আগে বল, সারা রাত অনলাইনে থেকে কয়টা মেয়ের সাথে কথা বলেছিস? সত্যি করে বলবি, তাহলে শাস্তি দিব না। 17 থেকে 18টা মেয়ের সাথে কথা বলেছি। আর এখন আপনি আমার বাসা থেকে চলে যান। আব্বু দেখলে সর্বনাশ হয়ে যাবে। কোনো কিছুই হবে না। আমার শ্বশুর বাড়িতে এসেছি, তাতে কার কি হবে শুনি? সাগর আর কিছু বলল না, শুয়ে রইল। এদিকে খাদিজা বারবার সাগরের ঠোঁটের দিকেই তাকাচ্ছে। সাগরও বুঝে ফেলেছে, তাই সাগর আর দেরি না করে খাদিজার ঠোঁট জোড়া দখল করে নিল। প্রায় 30 মিনিট পর সাগর খাদিজাকে ছেড়ে দিতেই খাদিজা হাঁপিয়ে হাঁপিয়ে বলতে লাগলো, এই পিচ্ছি, তুই এত রোমান্টিক আগে জানতাম না তো। আগে জানলে কি করতেন? এসে চুমো দিতেন নাকি? চুমু দিতাম মানে? তোকে কোলে বসিয়ে তোর সব কিছু খাইতাম। ছি, আপনি এত লুচ্চা। আমি আগে জানলে আপনার সাথে রিলেশনে যাইতাম না। কি বললি কুত্তা? আবার বলতো। আমার সাথে রিলেশনে যাবি না, তাই না? দেখ তোর কি অবস্থা আমি করি এখন। এই বলে খাদিজা আবারও সাগরের ঠোঁটে কামড় বসিয়ে দিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সাগর খাদিজাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলতে লাগলো, হইছে আর কিছু করতে হবে না। আপনি অনেক পারেন, আমি বুঝে গেছি। এখন আপনি আপনার বাসায় যান, এইখানে থাকলে সমস্যা আছে। এখন বাসায় চলে যেতেছি, বিকালে আবার আসবো। আর একটা কথা আমি আন্টিকে বলে যেতেছি, তোকে যদি বাসার বাইরে যেতে দেয় তাহলে তোর হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো আমি। এই বলে খাদিজা চলে গেল নিচে। সাগরের মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে আবারও বাসায় চলে গেল। এদিকে সাগর ফ্রেশ হয়ে চলে আসলো নিচে খাবার টেবিলে। বসতেই তার মা বলতে লাগলো, কি রে সাগর, মেয়েটা তো বেশ ভালোই। তোর আব্বুর সাথে কথা বলে তোদের বিয়েটা করিয়ে দেই, কি বলিস? আম্মু, আমি এখন বিয়ে করতে চাই না। আমি নিজে কোনো কাজ করি না, কিছু করি না। আর তুমি বলতেছো আমি এখন বিয়ে করতাম? আমি বিয়ে করতে পারবো না। আর এই মেয়েটা হচ্ছে একটা সাইকো, যখন তখন আমাকে মারে। এটা তো ভালো, যখন তখন তোমাকে মারে। তুমিও তো আমাকে মারো যখন তখন। এখন আমি ভাবি পাইছি, যদি একবার আমাকে মারো তাহলে তোমার কি হবে বুঝতে পারছো? বুঝেছি, আর বলতে হবে না। তোদের জ্বালায় আমি বাড়িতে থাকতে পারবো না। আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। সাগর খাওয়া দাওয়া করে আবারও চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে ফোন টিপতেছে। এমন সময় সিয়ামের ফোন কল। কি রে শালা, কলেজে যাবি না নাকি? আমার অবস্থা খারাপ, আর আমি যাব কলেজে?
কালকে আসার সময় আমাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়েছে, হাত পা থেকে রক্ত পড়ছিল, পরে ব্যান্ডেজ করিয়ে আয়না দিছে। এখন বলেছে বাসা থেকে না বের হতাম। ও ভালো করেছে, না করেছে, বাসা থেকে না বেরোতে হবে। তোর যে অবস্থা মনে হয় না ওই মেয়ের সাথে টিকে থাকতে পারবি। মেয়েটা দেখতে গুন্ডি টাইপের। আমার ভুল হয়েছে রে, আমি অনেক বড় ভুল করেছি ওই মেয়েটার সাথে কথা বলে। ওই দিন যদি বলতাম তার সাথে রিলেশন করব না, তাহলে এমন হইতো না। আচ্ছা বাদ দে, যা হওয়ার হবে। এখন এক কাজ কর, কলেজে আয়, যেইভাবেই হোক না কেন। আজকে টেস্ট পরীক্ষা আছে, কোনোভাবেই পিছিয়ে পড়া যাবে না এই পরীক্ষায়। আচ্ছা আমি এখনই আইতেছি, তুই একটু আমাদের বাড়ির সামনে আয় বাইকটা নিয়ে। আমি তো বাইক চালাতে পারবো না। তুই রেডি হ, আমি আসতেছি, এসে ফোন দিব তোকে। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। সাগর রেডি হয়ে চলে আসলো বাইরে, এসে দেখে শ্যাম দাঁড়িয়ে আছে। দুজন বাইক দিয়ে চলে গেল কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় দৌড় থেকে মিম খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে খাদিজা, ওইটা তোর বয়ফ্রেন্ড না? কিন্তু সেই কলেজে কি করে? আর তাকে তো বললাম বাসায় থাকার জন্য, কলেজে এসেছে কেন? চল তো গিয়ে জিজ্ঞাসা করে আসি। এখন জিজ্ঞেস করার দরকার নেই, কলেজ ছুটি দেখ, তারপর জিজ্ঞেস করিস না হয়। ঠিক আছে চল, আমরাও ক্লাসে যাই। খাদিজা চলে গেল তার ক্লাসে। এইদিকে সাগর বসে আছে বন্ধুদের সাথে। এমন সময় কলেজের রতন স্যার এসে বলতে লাগলেন, কি ব্যাপার সাগর, তোমার হাতের এই অবস্থা হয়েছে কিভাবে? স্যার রিক্সা থেকে পড়ে গিয়েছিলাম, তাই আর কি এমন হয়েছে। আজকে তো আমাদের ক্লাস টেস্ট পরীক্ষা, আপনি তো নেবেন তাই না? আমি নিব, চলো ক্লাসে যাওয়া যাক এখন। জি স্যার চলেন। সাগর চলে গেল স্যারের সাথে ক্লাসে। বেশ কিছুক্ষণ পর সবাই স্যারকে খাতা দিয়ে দিল পরীক্ষা দেওয়ার জন্য। স্যার সবাইকে খাতা দিয়ে দিল পরীক্ষা দেওয়ার জন্য। প্রায় 40 মিনিট পরীক্ষা দিয়ে সবাই বাহিরে চলে গেল। এদিকে সাগর আর মিরাজ বসে আছে ক্যান্টিনে। এমন সময় খাদিজা আসলো সাগরের পাশে, দাঁড়িয়ে বলতে লাগলো, কিরে তুই এই কলেজে কি করিস? এই কলেজে পড়ালেখা করিস নাকি তুই? আমি এই কলেজে পড়ালেখা করি, কিছু বলবেন নাকি আমাকে? না কিছু বলবো না, এখন সোজা বাসায় যাবি। বেশি কথা বললে কিন্তু খবর আছে তোর। দেখেন আপনাকে তো আমি। আমাকে কি বল, আমাকে কি? সাগর চল এখান থেকে, আজ এরা তর্ক করা লাগবে না। মিরাজ সাগরকে নিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের মা এসে দরজা খুলে দিল। মিরাজ কেমন আছো? অনেকদিন পর আসলে আমাদের বাসায়। আন্টি ভালো আছি, আব্বুর অফিসের কাজ বুঝতেছি তো আস্তে আস্তে, তাই আর কি আসা হয় না। সাগর যা তাহলে, আমি এখন যাই। বাসায় আসো, এখনই চলে যাবে কেন? চা খেয়ে যাও। না আন্টি, অন্যদিন খাবো, আজকে যাই আমি। মিরাজ চলে গেল। এইদিকে সাগর বসে আছে সোফায়। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে খাদিজা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, কিরে বাসায় গিয়েছিস নাকি? বাসায় আইছি, রাখলাম এখন। ফোন কাটলে খবর আছে তোর। ভিডিও কল দে, আমি দেখবো বাসায় গিয়েছিস নাকি। তুই তো কথায় কথায় মিথ্যা কথা বলিস। সাগর রাগে দুঃখে ফোন করবে কি, ফোনটা এমন জোরে ঢিল মেরেছে দেওয়ালে 10 টুকরো হয়ে গেছে। কিছু পর শব্দ পেয়ে সাগরের মা তার রুম থেকে দৌড়ে এসে দেখে সাগরের ফোন ভেঙে পড়ে আছে। কিরে ফোনটা ভেঙে ফেললি কেন? আমি আর ফোন চালাবো না আম্মু, আর এইখানেও থাকবো না, আমি আজকেই কোথাও চলে যাব। এই বলে সাগর সোফা থেকে উঠে চলে গেল তার রুমে। বিছানায় বসে আছে। এমন সময় কলিং বেলের শব্দ শুনতে পেল সাগর। বারান্দায় দাঁড়িয়ে আছে সাগর। এমন সময় দেখতে পেল খাদিজা তার ভিতরে প্রবেশ করতেছে। খাদিজাকে দেখে সাগরের মাথা পুরো আগুনের মতো অবস্থা। সাগর তার রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। এদিকে খাদিজা সাগরের দরজার সামনে দাঁড়িয়ে ডাকতে লাগলো, সাগর দরজা খুলো বলতেছি। দরজা খুলবো নাকি তুমি তোমার বাসায় যাও, তোমার মুখ দেখতে ইচ্ছে করে না আমার। কি বললি তুই? আমার মুখ দেখতে ইচ্ছে করে না তাই না? একবার যদি দরজাটা খুলতে পারি তাহলে তোর কি হাল করব নিজেও জানবি না।
আরে যা তো এখান থেকে, তোর কথা শুনলে এখন আমার গা জ্বালা পোড়া করে। এই বলে সাগর চলে আসলো ওয়াশরুমে। ট্যাপ চালু করে দাঁড়িয়ে আছে যাতে খাদিজার কোনো কথা না শুনতে পারে। বেশ কিছুক্ষণ পর খাদিজা চলে গেল নিচে। এদিকে সাগর ওয়াশরুম থেকে বের হয়ে চলে গেল নিচে, গিয়ে দেখে খাদিজা বসে আছে সোফায়। সাগর ওইদিকে না গিয়ে সোজা চলে আসলো খাবার টেবিলে। স্বামী খাবার রেডি করে দিয়েছে। সাগর যেই খাবারটা মুখে দিতে যাবে এমন সময় খাদিজা সাগরের সামনে এসে ঠাস ঠাস করে দুইটা চর মারল সাগরকে। এই আমার সাথে রাগ দেখাবি তাই না? এখন দেখ তোকে কি করি। সাগর খাবারের প্লেটটা হাতে নিয়ে ফেলে দিয়ে চলে আসলো তার রুমে। টেবিলের উপর থেকে বাটন ফোনটা পকেটে ভরে ডয়ের থেকে কিছু টাকা নিয়ে চলে গেল বাহিরে। সাগর কোথায় যাবে কি করবে সে নিজেও জানে না। একটা রিক্সা নিয়ে চলে আসলো বাস কাউন্টারে। এদিকে স্বামী খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এটা আপনি একদম ঠিক করলেন না। ভাইয়াকে ভালোবাসেন বলে ভাইয়ার সাথে এমন করবেন তা কিন্তু না। আমার ভাইয়া যদি সন্ধ্যায় বাসায় না আসে তখন আপনার কি অবস্থা করব আমি দেখে নিয়েন। এখন যান আমার চোখের সামনে থেকে, আর কোনোদিন এই বাড়িতে আসবেন না। খাদিজা আর কিছু না বলে চলে গেল ওই বাড়ি থেকে। এদিকে সাগর একটা বাসে উঠে পড়ল। উদ্দেশ্য সাগর যাবে কক্সবাজারে। যেই ভাবা সেই কাজ। বেশ কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। সাগর বাসের কেবিনে শুয়ে আছে। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। এদিকে খাদিজা নিজের মনকে বলতে লাগলো, আমি কি সাগরের প্রতি অনেক বেশি জুলুম করে ফেলেছি? এটাই হবে। আমি সাগরের প্রতি অনেক জুলুম করে ফেলেছি। আর করব না আমি এমন। কিন্তু সাগর কোথায় গেছে? তাকে এখন কোথায় খুঁজে পাবো? এসব ভাবতেছে খাদিজা। বেশ কিছুক্ষণ পর খাদিজার ফোনে মিমের কল আসলো। খাদিজা ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মিম বলতে লাগলো, কিরে খাদিজা, সাগরের সাথে কিছু হয়েছে নাকি? রে, আজকে সাগরকে আমি আবার মেরেছি। সাগর তার ফোন ভেঙে ফেলেছে। আবার খাওয়ার দাওয়ার সময়ও তার গালে দুইটা চড় মেরেছিলাম, তখন খাবার প্লেট ভেঙে ফেলেছে। এটা তোর একদম উচিত হয় নাই। আর কত অত্যাচার করবি তুই? মাঝে মধ্যে বেশি বেশি করে ফেলিস, যা বলার বাহিরে। রাখলাম এখন, বাই। ফোনটা কেটে দিল। এদিকে খাদিজা কি করবে বুঝতে পারছে না। সাগরের সাথে কিভাবে যোগাযোগ করবে সেটাও বুঝতে পারছে না। দেখতে দেখতে রাত 9টা বেজে গেল। সাগরের মা, স্বামী এবং রফিক চৌধুরী চিন্তিত, কারণ সাগরের রাগ সম্পর্কে তাদের জানা আছে। খাদিজা দাঁড়িয়ে আছে তাদের সামনে। সে কি করবে বুঝতে পারছে না। স্বামী সিয়াম আর মিরাজকে ফোন দিয়ে বলেছিস নাকি? আব্বু বলেছি, ওরা খোঁজ করতেছে কিন্তু পাইতেছে না। ভাইয়া হঠাৎ কোথায় চলে গিয়েছে আমি বুঝতে পারছি না। সাগরের মা, যাও খাবার খেয়ে নাও, সাগর চলে আসবে। আমি আমার ছেলেকে ছাড়া কোনোদিন রাতে খেয়েছি নাকি? সাগরকে খাইয়ে দিয়ে এরপর আমি খাবো। তোমাদের ক্ষুধা লাগলে গিয়ে খাও। স্বামী যা, তোর আব্বুকে খাবার রেডি করে দে। সে কি বলবে বুঝতে পারছে না। সবাই খাবার খেয়ে চলে গেল যার যার রুমে। এদিকে সাগরের মা খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খাদিজা তুমি বাসায় চলে যাও। সাগর বাসায় আসলে আমি ফোন দিয়ে জানিয়ে দেবো নে। ঠিক আছে আম্মু, ঠিক আছে আন্টি, এখন তাহলে আমি যাই। খাদিজা চলে গেল। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেছে। সাগরের খোঁজ এখনো কেউ পায় নাই। এদিকে সাগর কক্সবাজারে হোটেলে এসে বিশ্রাম নিতেছে। এমন সময় তার বাটন ফোনটা বেজে উঠল। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মিরাজ বলতে লাগলো, কিরে সাগর, তুই এখন কোথায় আছিস রে, সেটা বল। আমি যেখানে আছি বেশ ভালো আছি। ওই মেয়ের যন্ত্রণা থেকে বেশ ভালো আছি। তুই এক কাজ কর, আমাকে আর ফোন দিবি না। আর আম্মুকে বলে দে যে আমার সাথে কথা বলেছিস। আমার রাগ কমলে আমি বাসায় চলে যাবো এমনি এমনি। ঠিক আছে, আয় তাহলে। সাগর ফোনটা কেটে দিয়ে বসে রইল বিছানায়। আমি তো কাপড় আনলাম না, যাই কিছু ড্রেস কিনে নিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। সাগর চলে গেল ড্রেস কেনার জন্য। ড্রেস কেনা শেষ করে আবারও হোটেলে চলে আসলো। দুপুরে সাগর থেকে গোসল করে এসে খাওয়া দাওয়া করে নিল। এইদিকে খাদিজা বিছানায় শুয়ে শুয়ে কান্না করতেছে আর ভাবতেছে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সাগরকে এইভাবে না মারলেও পারতাম। সাগর তো এখন সব কিছু বুঝে
তাকে ভালো করে বোঝালেই পারতাম। এখন তাকে কোথায় থেকে খুঁজে বের করব? বিকেলে সাগর কিছু নিয়ে চলে গেল হোটেলে। দেখতে দেখতে কেটে গেল 7 দিন। এইদিকে খাদিজার অবস্থা পুরোই খারাপ। 7 দিন না খেয়ে অসুস্থ হয়ে গেছে। স্বামী সাগর কি এখনো বাসায় আসে নাই? না, ভাইয়া এখনো বাসায় আসেনি। তুমি খাবার খেয়ে নাও, ভাইয়া চলে আসবে, চিন্তা করো না। যতক্ষণ পর্যন্ত সাগরকে না দেখবো আমি, ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। আমি সাগরের কাছে মাফ চাইবো। আমি ভুল করেছি, আমার ভুলের ক্ষমা চাইবো তার কাছে। তা না হয় চেয়ে নিও, এখন তো খাবার খাও। না, খাবো না। খাদিজা কোনো খাবার খাচ্ছে না। এদিকে সাগর চলে গেল কক্সবাজার রেলওয়ে স্টেশনে। অনলাইনে একটা টিকিট কেটেছিল, ওইটা নিয়ে উঠে পড়ল ট্রেনে। বেশ কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। কিরে সিয়াম, সাগরকে আবার ফোন দিয়েছিলি নাকি? দিয়েছিলাম। সাগর তো কল রিসিভ করে নাই, আর কয়েকবার ট্রাই করেছি, তবুও ধরল না। ও আচ্ছা। মিরাজ আর কিছু বলল না। এদিকে সাগর চলে আসলো ঢাকা বিমানবন্দর স্টেশনে। একটা রিক্সা নিয়ে তার বাসায় যেতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যেই সাগর চলে গেল বাসায়। গিয়ে দেখে গেটে তালা দেওয়া। দারুণকে জিজ্ঞেস করতে লাগলো, চাচা আম্মু আব্বু কোথায় গেছে? ও সাগর, তোমার আব্বু আম্মু তো হাসপাতালে গেছে। খাদিজা নামের একটা মেয়ে অসুস্থ, তাকে দেখার জন্য। ও আচ্ছা, আপনি ফোন দিয়ে বলে দেন যে আমি বাসায় এসেছি, যাতে চাবিটা স্বামীর কাছে দিয়ে পাঠিয়ে দেয়। ঠিক আছে, তুমি বসো এইখানে, আমি ফোন দিয়ে বলতেছি পাঠিয়ে দেওয়ার জন্য। সাগর বসে রইল। এইদিকে দারুণ ফোন দিয়ে বলে দিল যে সাগর বাসে এসেছে। সাগরের আসার খবর পেয়ে খাদিজা বেড থেকে উঠে বসে পড়ল আর বলতে লাগলো, আমি সাগরের সাথে দেখা করব, প্লিজ আমাকে দেখা করিয়ে দেন সাগরের সাথে। দেখা করতে পারবে, সমস্যা নেই। ডাক্তার আসুক, তোমাকে রিলিজ দিলে নিয়ে যাব। বেশ কিছুক্ষণ পর ডাক্তার আসলো। এসে খাদিজাকে চেক আপ করে বলতে লাগলো, ওনাকে এখন থেকে ঠিক মতো খাইতে বলবেন, না হলে আবার অসুস্থ হয়ে যাবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওইগুলো খাওয়াবেন, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার, আপনি রিলিজের ব্যবস্থা করেন। আচ্ছা, আমি রিলিজের ব্যবস্থা করতেছি, আপনারা সব কিছু গুছগাছ করে নেন। ডাক্তার খাদিজাকে রিলিজ দিয়ে দিল। সবাই খাদিজাকে নিয়ে চলে গেল সাগরদের বাসায়। এদিকে সাগর পিছনে গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। তার রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তে ঘুমে চলে আসলো তার। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। বিকেলে কারোর কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। সাগরের চোখ খুলতেই দেখতে পেল খাদিজা তার পা জড়িয়ে ধরে কান্না করতেছে। সাগর তাড়াতাড়ি করে তার পাটা সরিয়ে বলতে লাগলো, এ আপনি কে? আর আমার পা ছড়িয়ে ধরে কান্না করতেছেন কেন? প্লিজ সাগর, আমাকে মাফ করে দাও। আর কখনো এমন করব না, আমাকে মাফ করে দাও এবারের মতো। আরে কে আপনি আর আমার কাছে মাফ চাইতেছেন কেন? আমি আপনাকে মাফ করার কে? মাফ তো করবে আল্লাহ। আপনি এই রুম থেকে চলে যান বলতেছি। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমি ততক্ষণ পর্যন্ত যাব না। এইভাবেই তোমার পা জড়িয়ে ধরে বসে থাকবো। আচ্ছা যান, আমি মাফ করে দিলাম। আর একটা কথা, বিনা অনুমতিতে আমার রুমে প্রবেশ করতে পারবেন না আপনি। ঠিক আছে, প্রবেশ করব না। তুমি যেটা বলবে এখন থেকে আমি সেটাই মেনে চলবো। এই বলে খাদিজা চলে গেল নিচে। সবাই বসে আছে। খাদিজাকে দেখে রফিক চৌধুরী বলতে লাগলেন, কি হয়েছে খাদিজা, সাগর কিছু বলেছে নাকি? না, কিছু বলে নাই আঙ্কেল। আপনারা সাগরকে রাজি করিয়ে আমার সাথে বিয়ে দিয়ে দেন। আমি আর কখনোই এমন করব না সাগরের সাথে। আমি আপনার পায়ে পড়তেছি, প্লিজ। আরে আরে মা ছাড়ো, আমি সাগরের সাথে কথা বলে তোমাদের দুইজনের বিয়ে দিয়ে দেব। এখন যাও, খাবার খেয়ে নাও। স্বামী, খাদিজাকে খাবার দিয়ে দাও। স্বামী খাদিজাকে খাবার দিতে খাদিজা খাবার খেয়ে নিল। এদিকে রফিক চৌধুরী চলে আসলো সাগরের রুমের সামনে। রফিক চৌধুরীকে দেখে সাগর বলতে লাগলো, আব্বু ভিতরে আসো, বাইরে পায়চারি করতে হবে না। এই 4 দিন কোথায় ছিলি তুই, সেটা বল আগে। ছিলাম একটা জায়গায়, তোমরা তো জানোই। আমার রাগ উঠলে আমি কিছু একটা করে বসি। নিজের ক্ষতি তো করি না, বাড়ি থেকে বের হয়ে যাই। ভালো করেছিস। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে খাদিজার সাথে তোর বিয়ে দিব। তুই কি বলিস?
আমাকে বলির পাঠা বানাতে চাইতেছো তাই না? ওই মেয়েকে আমি জীবনেও বিয়ে করব না। কথায় কথায় গায়ে হাত তুলে কোন দিন জানি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। আমাদেরকে বের করে দিলে বের করে দিবে। এখন তুই বল, বিয়ে করবি নাকি করবি না? বিয়ে করতে পারি, তার সাথে আমার চুক্তিবদ্ধ করতে হবে। চুক্তিবদ্ধ না করে আমি বিয়ে করব না তাকে। ঠিক? এইটা তাদের ব্যাপার, কি করবি কি না করবি আমি জানি না। খাদিজাকে একটু পর পাঠিয়ে দিব, তোরা কথা বলে নিস। ঠিক আছে, যাও তাহলে। ওনার সাথে কথা বলে আমি আমার ডিসিশন জানিয়ে দিব। আচ্ছা যাই তাহলে। রফিক চৌধুরী চলে গেল। এইদিকে সাগর ভাবতে লাগলো কি 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 করবে, কি কি না করবে। এইভাবে এসব ভাবতে ভাবতে রাত হয়ে গেল। রাত প্রায় 1টা। এমন সময় খাদিজা আসলো সাগরের ঘরের সামনে। দরজায় কয়েকবার টোকা দিতেই ভিতর থেকে সাগর বলে উঠল, ভিতরে আসেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। সাগর ভিতরে ঢুকেই দরজাটা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় সাগরের ধমকে সুরে বলতে লাগলো, আপনাকে কি পালকি করে এখানে এনে খাটের উপর বসাতে হবে না নাকি? সিনিয়র হয়েছেন বলে কিছু বলি না আপনাকে? বলেন না কেন, আমি মানা করেছি নাকি কিছু না বলতে? এখন মেইন কথায় আসি, আমাকে তো বিয়ে করতে চান তাই না? চাই। আমাকে যেহেতু বিয়ে করতে চান, এখানে কিছু কথা যদি রাখতে পারেন তাহলে বিয়ে করব আমি আপনাকে। কেমন কথা বলেন আমি রাখবো? আপনার বাবার সকল সম্পত্তি আমার নামে লিখে দিবেন। কাল থেকে এই বাড়িতে চাকরানির মতো কাজ করবেন। আমার আম্মু বা স্বামী যাতে কোনো কাজ না করে, খাবার রান্না করবেন ভালো ভালো, না পারলে শিখে নিবেন আম্মুর কাছ থেকে। আরো আছে নাকি বলার মতো? আছে। যেহেতু আমাদের বিয়ে হয়ে যাবে, আমরা এক বিছানায় থাকবো, কিন্তু মাঝখানে থাকবে দেওয়াল। কেউ কাউকে ছুঁতে পারবে না। তবে রাতে যদি ভুলবশত কেউ কাউকে ছুঁয়ে ফেলে ওইটা অন্য হিসাব। ঠিক আছে, আর কিছু আছে নাকি? আপাতত নেই, এইগুলো আগে শেষ করেন, এরপর না হয় বিয়ে করা যাবে। কালকে আমাদের সকল জমির সকল কিছুর মালিক আপনাকে বানিয়ে দিব, চিন্তা করবেন না। এমন সময় সাগর ধমকে সুরে বলতে লাগলো। এই বলে খাদিজা চলে যেতে যাবে। এমন সময় সাগর খাদিজাকে ডাক দিয়ে বলতে লাগলো, এই যে মিস খাদিজা, এইদিকে আসেন। এখন কোথায় যাইতে হবে না, পাশে শুয়ে পড়েন চোখ বন্ধ করে। খাবার খেয়ে আসি, এরপর না হয় এসে শুয়ে থাকবো। ঠিক আছে, আর জমির দরকার নেই, আমার কিছু লাগবে না। আপনি ঠিকঠাক চলাচল করেন। আমার কাছে যেই দিন মনে হবে আপনি ভালো হয়ে গেছেন, ওই দিন আমি আপনাকে বিয়ে করব। ঠিক আছে, আমি ভালো হয়ে যাব একেবারে, আর কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার করব না। বলে খাদিজা চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে আবার চলে আসলো সাগরের রুমে। এসে দেখে সাগর ঘুমিয়ে গেছে। এটা দেখে খাদিজা সাগরের মুখের কাছে এসে কয়েকটা চুমু দিয়ে আবার শুয়ে পড়ল বিছানায়। বেশ কিছুক্ষণ পর সাগর খাদিজার দিকে ফিরতে দেখে খাদিজা ঘুমিয়ে গেছে। ডিম লাইটের আলোতে খাদিজার মুখটা দেখা যাচ্ছে। আগের থেকে অনেক শুকিয়ে গেছে খাদিজা। সাগর আস্তে আস্তে খাদিজার কাছে এসে তার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এদিকে খাদিজা এখনো ঘুমায়নি। সাগরের এমন আচরণ দেখে খাদিজা বেশ খুশি হয়, কিন্তু সে বুঝতে দেয় না যে সে জেগে আছে। বেশ কিছুক্ষণ পর সাগর তার এক হাত খাদিজার জামার ভিতর ঢুকিয়ে দিল। এটা দেখে খাদিজা কিছুই বলল না। বেশ কিছুক্ষণ পর সাগরের রেসপন্স না পেয়ে ফোনের লাইট জ্বালাতেই দেখতে পেল সাগর ঘুমিয়ে গেছে। এটা দেখে খাদিজা ও সাগরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সবার প্রথমে সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। চা খেয়ে বসে বসে টিভি দেখতেছে। এমন সময় খাদিজার আম্মু আসলো। সাগরের পাশে বসে সাগরের হাত ধরে বলতে লাগলো, সাগর বাবা, আমার মেয়েটা একটু দুষ্টু প্রকৃতির মানুষ। সে কখন কি করে বসে তা জানি না, তুমি একটু তাকে বুঝিয়ে নিও। আমি আজকে ভালো করে বুঝিয়ে দেবনে। আপনার মেয়ে শুধু দুষ্টু না, আমার উপর অতিরিক্ত অত্যাচার করেছে কয়েকদিন। 1 সপ্তাহ বাসায় ছিলাম না, একদম ঠিক হয়ে গেছে। সুযোগের সদ্ব্যবহার করতে হয়। তাকে একটু বুঝালেই হবে। খাদিজা কি এখনো ঘুমাচ্ছে নাকি? আমি তো দেখে আসলাম ঘুমাচ্ছে। এখন উঠেছে নাকি উঠে নাই তা তো বলতে পারতেছি না। খাদিজার মা চলে গেল। সাগরের রুমে গিয়ে দেখে খাদিজা উঠে গেছে, বিছানা গুছাচ্ছে। কি রে খাদিজা, এখন কেমন লাগতেছে তো? এই তো আম্মু, ভালো আছি। এখন আমাকে নিয়ে চিন্তা করো না। তোকে নিয়ে চিন্তা করব না তো কাকে নিয়ে করব বল? তুই আমাদের একমাত্র মেয়ে। আমাদের কি
আরও ছেলে মেয়ে আছে নাকি যে আমরা তাদের নিয়ে চিন্তা করব? না নেই, তবুও আমাকে নিয়ে আর চিন্তা করো না। এখন তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। খাদিজার মা চলে গেল নিচে। সকালে সবাই একসাথে নাস্তা করে বসে আছে, এমন সময় খাদিজা বলতে লাগলো, আপনারা সবাই বসেন, আমি সবার জন্য কফি বানিয়ে আনতেছি। কফি বানিয়ে আনতে হবে না, চা বানিয়ে আনো। আমি চুলায় চায়ের পানি বসিয়ে রেখে এসেছি। ঠিক আছে আম্মু, আনতেছি। খাদিজা সবার জন্য চা বানিয়ে আনলো। সবাই চা খেয়ে গল্প করতেছে, এমন সময় কলিং বেল বেজে উঠলো। স্বামীকে দরজা খুলতেই দেখতে পেল তার আব্বু দাঁড়িয়ে আছে। ভিতরে প্রবেশ করতেই রফিক চৌধুরী বলতে লাগলো, সাগর, কাল থেকে আমার সাথে অফিসে যাবি তুই। নতুন একটা প্রজেক্ট পেয়েছি, ওইটা শেষ করতে হবে। ঠিক আছে আব্বু, যাবো নে। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। রফিক চৌধুরী ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। সবার সাথে বসে বসে গল্প করতেছে, এমন সময় খাদিজার মা বলতে লাগলো, সাগর, আমার মেয়েকে বিয়ে করে নাও আজকের মধ্যে। আর 2টা দিন যাক, 2 দিন পর বিয়ে করব। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। আবার খাদিজার আব্বু চলে আসবে অফিস থেকে। এই বলে খাদিজার মা চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে খাদিজা এবং সাগর শুয়ে আছে বিছানায়। এমন সময় খাদিজা বলতে লাগলো, বিয়ের পর যদি আমি আবার আপনার উপর নির্যাতন করি তখন কি করবেন? আবার এইভাবে আমাকে ছেড়ে চলে যাবেন নাকি? এইবার তো 7 দিন থেকেছি, পরের বার গেলে 1 বছরের মধ্যেও ফিরে আসবো না, মনে রাখেন। ঠিক আছে, দেখা যাবে কি করতে পারেন। দুজন কথা বলতে বলতে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল থেকেই শুরু হলো সাগরের অফিসে যাওয়া। সাগর তার আব্বুর অফিসে গিয়ে সকল কাজ বুঝে নিতে লাগলো। কয়েকদিনের ভিতরে সব কাজ বুঝে গেছে সাগর। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই। খাদিজা সবাইকে খাবার বেড়ে দিতেছে। এমন সময় রফিক চৌধুরী বলতে লাগলো, সাগর, আজকে রাতেই তোদের বিয়ে দিব, কি বলিস তোরা? এত তাড়াহুড়ো করার কি দরকার? আর কয়েকদিন যাইতো, এরপর না হয় বিয়ে করতাম। আর কয়েকদিন যাইতে হবে না, আজকেই বিয়ে হবি। সামনের বছর যেন আমরা এই সময় নাতি নাতনির মুখ দেখতে পাইনি। রফিক চৌধুরীর মুখে এমন কথা শুনে খাদিজা লজ্জা পেয়ে গেল। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় কাজী আসলো। বেশ কিছু নিয়ম কানুন মেনে সাগর আর খাদিজার বিয়ে হয়ে গেল। রাত প্রায় 12টা। সাগর আর খাদিজা বসে আছে তাদের রুমে। এমন সময় খাদিজা বলতে লাগলো, চলেন 2 রাকাত নফল নামাজ আদায় করে আমাদের নতুন জীবন শুরু করি। চলো। সাগর 2 রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় বসে পড়ল। দুজন চুপচাপ, কেউ কিছু বলতেছে না। এমন সময় খাদিজা টাস করে সাগরের গালে চর বসিয়ে দিল। কিরে, কোনো কথা বলিস না কেন? আজকে রাতে কেউ কথা বলেন নাকি? আজকে রাতে তো শুধু আদর আর আদর হয়। আজকে কোনো কথা বলতে পারবো না, এখন আদর করব। প্রস্তুত তো? আমি আগে থেকেই প্রস্তুত। দেখি তুই কি করতে পারিস পিচ্চি। আজকে পিচ্চি ছেলে কি করতে পারে শুধু দেখো। বলে সাগর খাদিজার ঠোঁট জোড়া নিজের দখল করে নিল। তারপর হঠাৎ সাগর ওকে ছেড়ে দিল। এটা দেখে খাদিজা বলল, কি ব্যাপার, থামলে কেন? কিছু না। এই বলে সাগর আবারও কিস করা শুরু করলো। প্রায় 20 মিনিট কিস করার পর সাগর বলতে লাগলো, ওকে যান, এখন তাহলে আদর করা শুরু করি। আপনাদের আর বেশি কিছু জানতে হবে না, আমি আমার সিনিয়র বউ, জানলেই চলবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। এরকম আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।